নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। সুধী বন্ধুরা, আজ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভীষণ সুন্দর গল্প শুনব। আজকের গল্প অকল্পনীয়। আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দুর্বিপাকে না পড়লে লাস্ট ট্রেনে আমরা কেউই চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তার উপর ফিরতেও বেশ রাত হয়ে গেল অনেকটা। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেনের সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম হয়েছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ট্রেনটা ছেড়ে দিল। আমি রামরাজাতলায় নামি। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশনের পরেই রামরাজাতলা। এমন কিছু দূরও নয়, কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসাবে কাউকেই না পাওয়া। পুরো বগিটা একেবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কেননা দিনকাল বেশি ভালো নয়। বিশেষ করে টিকিয়াপাড়ায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য খুব। যদি কেউ সেখানে ওঠে এবং বদমতলব প্রয়োগ করে, তাহলে উপায় কি? একা আমার পক্ষে তো প্রতিরোধ করা সম্ভব নয়। এই লাইনে ট্রেনের সময় বলে কিছু নেই, তার উপর ধীরে চলো নীতিতে চলে। তাই ধীর স্লথ গতিতে ট্রেনটি চলতে লাগলো। যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! 2টি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এখানে প্রতিদিন এই রকম হয়। খানিক যাওয়ার পর আবার আপনা থেকেই আলো জ্বলে উঠল। এবারও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক হয়ে দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা অত্যন্ত সাদামাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানালার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন। ভদ্রমহিলার বয়স খুব বেশি নয়, বেশি হলে 30-35-এর উপরে কখনোই হবে না। এই প্রচণ্ড শীতে খোলা জানালার ধারে উনি যে কী করে বসে আছেন তা ভেবে পেলাম না। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনই বা কখন, তাই বা কে জানে? নাকি আমারই চোখের ভুল? তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদৌ ওকে লক্ষ্যই করিনি, হয়তো বা তাই। তবু আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি হয়ে বসলাম। ভদ্রমহিলা একবার ফিরেও তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? এত রাতে একা কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তরই দিলেন না আমার। এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবার বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ তাই বলছি। আমারই একা যেতে ভয় লাগছে, অথচ আপনি। ভদ্রমহিলা এবারও নিশ্চুপ। ফলে আলাপ আর জমল না। দরকারই বা কি? ট্রেন টিকিয়াপাড়ায় থামল। একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে গিয়ে বসি। আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন, তারপরেই রামরাজাতলা, একেবারে সেখানেই নামবো। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তাভাবনা করতে লাগলাম। মনে মনে আহত হলাম একটু। কারোর সঙ্গে যেচে কথা বলতে গেলে যদি তিনি উত্তর না দেন বা এড়িয়ে যান, তাহলে খুবই অসম্মান বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর নাই বলুন, আমার কি তাতে এসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলিনি। একা কোনো মহিলাকে গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল একটু হয় বটে, বিশেষ করে উনি যখন একজন ভদ্রমহিলা। সিগন্যাল না পেয়ে ট্রেনটি দাসনগরে ঢোকার মুখেই থেমে গেল। সেও প্রায় 10 মিনিট। দাসনগর পেরিয়ে রামরাজাতলায় ঢোকবার মুখে
বেলতলা ক্রসিংয়ে আবার একবার, তারপর রামরাজাতলা। রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আবার খেয়াল হলো, কোথায় চলেছি আমি? আমার তো রামরাজাতলা নামার কথা। ওই মহিলার দিকে মনোনিবেশ করার জন্যই আমি এমন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশনেই নামতে ভুলে গেলাম। আমি আর কোনো রকম চিন্তাভাবনা না করে চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নামতে গেলাম। যেই না নামতে যাই, অমনি হঠাৎ সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত টেনে ধরেছেন। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। আমি খুবই বিরক্ত হয়ে বললাম, দিলেন তো নামবার সুযোগটা নষ্ট করে। এখন আমি কি করব? সাঁতরাগাছিতে নামলেই যেভাবে হোক পাড়ার ভেতর দিয়ে কুকুরের তাড়া খেয়ে হেঁটেও আমি বাড়ি পৌঁছতে পারতাম। এখন আমার সেই উপায়টুকুও রইল না। ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তরই দিলেন না, আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরিগ্রামে নেমে পড়লাম। ট্রেন চলে গেল আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। আজ রাতে হাওড়া যাবার কোনো ট্রেন নেই, ফলে বাধ্য হয়ে এখানে রাত কাটাতে হবে। শেষ রাতে একটা লোকাল ট্রেন আছে অবশ্য, সেও তো 3-4 ঘন্টার ব্যাপার। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকুর মতো তার কাছে আশ্রয় চাইলাম। ভদ্রলোক আমাকে বিমুখ করেননি, তার ঘরে একটু বসবার জায়গা করে দিলেন। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কী করে যে আমার সময়টা কাটলো, তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন একমাত্র তিনিই জানেন। বহু কষ্টে 3-4 ঘন্টা পার করতে হলো আমাকে। অবশেষে শেষ রাতে এক মেচেদার লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল, এদের মধ্যে ব্যাপারীরাই বেশি, তাই আর কোনো অসুবিধে হলো না। মৌরিগ্রাম থেকে রামরাজাতলা মাত্র 9 মিনিটের পথ। ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম বাড়ির লোকেদের চোখে মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ। সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যে কি হয় সেটাই তাদের দেখে বোঝা যাচ্ছিল। যাই হোক, আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম। বললাম, কাল রাতে ফিরতে দেরি হওয়ায় লাস্ট ট্রেন একটুর জন্য মিস করি, তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের দিকে প্রথম ট্রেনেই আসছি। এই বলে বিছানায় শুয়ে তেড়ে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিলাম। এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটা বাড়িতে আমার ভাগ্নের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি বেশ সুন্দরী না হলেও চলনসই। আমাদের মতামত জেনে কন্যাপক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় গিয়ে মিষ্টিমুখ করলেন। এমন সময় হঠাৎ লোডশেডিং, অন্ধকার ভরে গেল চারিদিক। আর ঠিক তখনই যা দেখলাম সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই অন্ধকারে ছবিটা যেন হঠাৎ কীরকম স্পষ্ট হয়ে উঠল। দেখলাম ছবি আর কারো নয়, সেই রাতে ট্রেনের কামরার দেখা সেই ভদ্রমহিলার। সবচেয়ে আশ্চর্য, ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। আর কিছুই আমার মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। এরপরে ওই বাড়িতে আমার ভাগ্নের বিয়ের ব্যাপারটা আমারই মতে বাতিল করে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি সুন্দর গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।